কথায় বলে রাজনীতিতে নাকি শত্রু মিত্র বলে কোনো কিছুই হয় না। অর্থাৎ এখন যে শত্রু 2 দিন পরে সে মিত্র হবে, আবার এখন যে মিত্র 2 দিন পরে তারা শত্রু হতে পারে। এখানে বস্তুত ইন্টারেস্ট বলে একটা ফ্যাক্টর এটাই কাজ করে। যেমন বর্তমানে এই যে ভারত এবং আমেরিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা এতদিন ধরে জানতাম যে এই ভারত এবং আমেরিকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচিত হয়ে আসা, এটার পিছনে তো ভারতীয় অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের একটা প্রভূত অবদান ছিল। এবং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই যে মোদিকে বন্ধু টন্ধু বলতো আর কি, তাই না? এবং ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে জিতে আসে, ভারতের লোকজন কিন্তু খুবই উচ্ছ্বসিত হয়। এবং এই ভারতের কিছু লোক এত মূর্খ এবং উন্মাদ, গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছিল না, তখন কিছু লোক দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের মূর্তি তৈরি করে তাকে পূজা করা শুরু করছে। চিন্তা করে দেখছেন, এই 2000 মানে কি 21শ শতাব্দীতে এমন ধরনের মূর্খ এবং উন্মাদ মানুষ থাকে, ডোনাল্ড ট্রাম্পের মূর্তি তৈরি করে যদি পূজা শুরু করে, তাহলে এখানে এই যে যারা নাকি মনে করেন যে অহিন্দু, এই যে খ্রিস্টান অথবা বুদ্ধিস্ট অথবা মুসলমান, তারা তখন হিন্দুদের সম্পর্কে কী ধারণা করে? আসলে হিন্দুদের মান ইজ্জত এবং তাদের যে ধর্মবিশ্বাস, এইটা নিয়ে কটূক্তি করার সুযোগ কিন্তু হিন্দুরাই তৈরি করে দেয়। এইটা কিন্তু আসলে অন্যরা তাদেরকে সমালোচনা করবে নানাভাবে, নানা কিচ্ছায়, আসলে তা না। হিন্দুদের কর্মকাণ্ডই বস্তুত তাদের সমালোচনার বেশ ভালো উপকরণ যোগায়। যাই হোক, ধান ভানতে শিবের গীত গাচ্ছি, ওই প্রসঙ্গ বাদ। তো যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের এত ভালো সম্পর্ক ছিল নরেন্দ্র মোদীর, এই মাত্র গত 10-15 দিনের মধ্যে পুরা একবারে পাশারদান উল্টো হয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে এখন মনে হচ্ছে যে ভারত হলো আমেরিকার সবচাইতে বড় শত্রু এবং ভারতের কাছে আমেরিকাও সবচাইতে বড় শত্রু, তাই না? এরকম। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে চায়নার সাথে দীর্ঘমেয়াদে যে এই যে ভারতের শত্রুতা ছিল, ভারতের একটা শত্রু দেশের তালিকা আছে, যেখানে 1 নম্বরে হলো পাকিস্তান, 2 নম্বরে হলো চীন, 3 নম্বরে মনে হয় যে এখন বাংলাদেশ, এরকম 5টা বোধহয় এরকম দেশ আছে। তো এখন দেখা যাচ্ছে সেই শত্রু চায়না, তার সাথে কিন্তু ভারতের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং হওয়ার পথে। যেটা বলছিলাম যে এই যে শত্রু মিত্র বলে কোনো কিছুই নেই, কখন কার ইন্টারেস্ট কী হবে এটাই। তো 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেখানে অবশ্যই পাকিস্তান আমাদের শত্রু ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার পরে অবশ্যম্ভাবীভাবে পাকিস্তান দীর্ঘমেয়াদী শত্রুতায় থাকবে, এটাই। কিন্তু কথা হচ্ছে যে এই শত্রু যে বন্ধু হবে না এমন কোনো কথা নেই, অবশ্যই বন্ধু হতে হবে। কিন্তু সেখানে ইন্টারেস্টটা কী? সেখানে ইন্টারেস্ট কী? যেমন উদাহরণস্বরূপ এই যে ভিয়েতনাম, তাই না? 20শ শতাব্দীর যে 70 দশকে ভিয়েতনামে এই যে আমেরিকা বিপুল বিক্রমে সেখানে বোমা মেরে লক্ষ লক্ষ লোক হত্যা করছে, এটা তো আমরা জানি। সে ভিয়েতনামের যুদ্ধ মনে আছে আপনাদের? যাদের একটু বয়স বেশি তারা জানেন, বাট এটা তো আপনারা জানেন যে ভিয়েতনামে কি আমেরিকা করছিল। তারপরে সেখান থেকে আমেরিকা পাততাড়ি গোটায়। কিন্তু সাম্প্রতিককালে এসে দীর্ঘদিন ধরে কিন্তু সেই ভিয়েতনামের সাথে আমেরিকার কিন্তু বিশাল শত্রুতা ছিল, বাট সাম্প্রতিক কয়েক বছর ধরে আমেরিকার সাথে কিন্তু তাদের বিপুল সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক। কেন? কারণ এখানে ইন্টারেস্ট। ভিয়েতনামের লোকজনই কিন্তু সেই সম্পর্কটা তৈরি করছে আমেরিকার আগ্রহে, অথবা আমেরিকা তৈরি করছে তাদের ইন্টারেস্টে। এবং সেখানে ভিয়েতনাম কিন্তু অনেক উপকৃত। যে ভিয়েতনাম ছিল ভয়ঙ্কর রকমভাবে যুদ্ধবিধ্বস্ত, সেই ভিয়েতনাম কিন্তু এখন অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী, এমনকি বাংলাদেশকেও টক্কর দিয়েছে। কেন? এই যে আমেরিকার সাথে তারা শত্রুতা বলে বন্ধুত্বে কেন হাত বাড়ালো? একটাই মাত্র কারণ, সেখানে ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়ন ছিল এবং যেটা কিন্তু অলরেডি ঘটছে। এবং যে ভিয়েতনাম একসময় বাংলাদেশের মানুষকে ওই যে অন অ্যারাইভাল ভিসা সুবিধা দিত, এখন সেই ভিয়েতনাম আর বাংলাদেশের মানুষদেরকে ভিসা দেয় না, দেখেন দূর করে তাড়িয়ে দেয়, তাই না? এবং এটা সম্ভব হয়েছে আমেরিকার সাথে এই ভিয়েতনামের এই যে এই বাণিজ্যিক সম্পর্কের কারণে।
তাহলে যারা একদিন শত্রু ছিল তারা এখন বন্ধু হয়ে গেছে শুধুমাত্র ইন্টারেস্টের কারণে, এবং এতে করে ভিয়েতনাম লাভবান হয়েছে। কথাগুলো কী কারণে এত বিস্তৃত বললাম? 71 সালে পাকিস্তান আমাদের শত্রু ছিল, তাদেরকে আমরা পরাজিত করেছি এবং অতঃপর স্বাধীন বাংলাদেশের উদ্ভব, রাইট? এখন 54 বছর পরে এই যে আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করব, ঠিক আছে, শত্রুতা চিরস্থায়ী থাকে না, বাট আমরা পাকিস্তানের সাথে যে বন্ধুত্ব করব এর ফায়দাটা কী, মানে আমাদের লাভটা কী? পাকিস্তান আমাদেরকে কী দিতে পারে? এমন কিছু আছে যে তাদের সাথে সম্পর্ক তৈরি করলে বাংলাদেশের অনেক উন্নতি হবে, অনেক লাভ হবে? পাকিস্তান তো অনেকটা দেউলিয়া একটা দেশ, তাদের তো দেওয়ার কিছুই নেই। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অথবা তাদের দেশে লাখো কোটি যে ভিক্ষুক আছে, এই ভিক্ষুক প্রেরণ করা ছাড়া বাংলাদেশকে কী উপহার দিতে পারে? এখন সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী মনে হয়, কী নাম, ইসাক দার বাংলাদেশে আসছে। আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক নেতা, বিশেষ করে রাজনৈতিক নেতারা এবং বিভিন্ন দল, তারা কমপ্লিটলি নিজেদের মান সম্মান ইজ্জত সব শিখে তুলে দিয়ে এই ইসাক দারের সাথে নানা রকম বৈঠক করছে, হাসি মুখে উৎফুল্ল একটা ভাব। মনে হচ্ছে বাংলাদেশের উদ্ধারকারী হলো এই ইসাক দার, অর্থাৎ পাকিস্তান। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? আচ্ছা, এই যে জামায়াত ইসলাম ইসাক দারের সাথে মিটিং করবে, এটা কোনো অসুবিধা না, কারণ জামায়াত ইসলাম তো বেসিক্যালি 1971 সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল এবং মনে হয় মনে মনে এখনও তারা বাংলাদেশকে পাকিস্তানি বানাতে চায়। অতএব ইসাক দার যদি আসে, জামায়াত ইসলাম তাদের সাথে সম্পর্ক করবে, কোনো সমস্যা নেই। এমনকি এনসিপি, তারাও তো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে বলে মনে হয় না তাদের কথাবার্তায়, তারাও করবে। বাট এই যে বিএনপি নামক যে দলটা, যারা নাকি বলে যে তারা নাকি যুদ্ধের দল, মুক্তিযুদ্ধের স্বাধীনতার দল, এবং তাদের নেতা জিয়াউর রহমান, উনি নাকি এই স্বাধীনতা ঘোষণা করছিলেন ইত্যাদি দাবিগুলো তো করে, তো তারা কিভাবে এত আনন্দ উচ্ছ্বাস সহকারে এই ইসাক দারের সাথে বৈঠক করে? এবং এতে করে বাংলাদেশের মানুষ যে অখুশি তাও কিন্তু না। তাহলে বাংলাদেশের মানুষও কিন্তু ভিতরে ভিতরে অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? তারাও কিন্তু ভিতরে ভিতরে যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে না, এটা কিন্তু বুঝতে হবে। তো এটা কেন ঘটলো? একটাই মাত্র কারণ, ধর্মীয় কারণে, তাই তো? পৃথিবীতে বাংলাদেশ একটা ইতিহাস তৈরি করলো, একটা প্রচণ্ড রকম মানে কি বলা যায়, বিস্ময়কর ইতিহাস তৈরি করলো। সেটা হলো কি, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া, একেবারে ম্যাসিভলি ইমোশনাল হয়ে, ধর্মীয়ভাবে উজ্জীবিত হয়ে, ধর্মান্ধ হয়ে নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্বকে একেবারে বিকিয়ে দিল। কাদের কাছে? যে দেশটা বাংলাদেশের 30 লক্ষ লোক হত্যা করছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছিল, তাই না? তারা এই কাজের জন্য কখনো ক্ষমাও চায় নাই। অথচ এখন কি এক অদ্ভুত ব্যাপারে, যে ধর্মীয় যে আবেগ বা উচ্ছ্বাস বা ধর্মবিশ্বাস বাংলাদেশের মানুষকে কি করে ফেললো, এরা দিব্যি এসব ভুলে গেছে। এখন সেই পাকিস্তানের এই ইসাক দার, ঠিক আছে, ভালো কথা, সরকারি সফরে আসছে, সরকারের সাথে আলাপ আলোচনা করবে, কথাবার্তা বলবে, কোনো সমস্যা নেই। কিন্তু তাই বলে যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার লালনকারী ধারণকারী দল, এই যে বিএনপি, তারা তো উল্লসিত হয় কী করে? এবং উল্লসিত হওয়ার পর তারা কি এখন দাবি করবে যে তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? কি জানি। কিন্তু তাদের এই যে উল্লাস, এটা প্রমাণ করে যে বাংলাদেশ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুরো জলাঞ্জলি দিয়েছে। এরপরও আমরা যদি যুক্তির খাতিরে ধরে নেই যে হ্যাঁ, 54 বছর আগে কী ঘটছিল, এখন অসুবিধা কি, এখন বন্ধুত্বের হাত বাড়াবো, ভালো কথা। বিএনপির নেতারা কি বলবে? আসলে পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারে? দেওয়ার মতো পাকিস্তানের আছে, বরং বাংলাদেশ পাকিস্তানকে অনেক কিছুই দিতে পারে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের থেকে অনেক ভালো, তাই না? আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দল এটা বুঝবে কি না, অবশ্য বোঝার কথাও না, কারণ যে দেশের মানুষ নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বে পুরা বিকিয়ে দেওয়ার জন্য রেডি, ধর্মীয় কারণে, ধর্মান্ধতার কারণে, সেখানে রাজনৈতিক দলই বা কী করবে? এই ধর্মান্ধ জনগণকে নিয়েই তো তাদের রাজনীতি করতে হয়, তাই না? তো ঠিক আছে, ভালো কথা, এরা ধর্মান্ধতায় গিয়ে পাকিস্তানের সাথে মিলুক, তারপরে বাংলাদেশে জঙ্গির ঘাঁটি করুক, সন্ত্রাসীদের ঘাঁটি করুক, বাংলাদেশের মানুষ আরও হোক,
ধর্মান্ধ হোক এবং দেখা যাক ভবিষ্যতে তাদের কী পরিণতি দাঁড়ায়। তবে তাদেরকে অবশ্যই চতুর্দিক দিয়ে কনফ্রন্টেশনের সম্মুখীন হতে হবে, এটা কিন্তু বলা যায়। তাদের কিন্তু সর্বপ্রথমেই ভারত থেকে ভয়ঙ্কর কনফ্রন্টেশনে যেতে হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে আজকের থেকে 30-35 বছর আগেকার ভারত আর এখনকার ভারত এক না। পাকিস্তানের পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও তারা কিন্তু অপারেশন সিন্দুর পরিচালনা করতে 1 সেকেন্ড দেরি করে নাই। সেখানে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যোগসাজশ করে যদি মনে করে যে নানা রকম অকারেন্স ঘটাবে এই বাংলাদেশে সন্ত্রাসীদের জঙ্গিবাদদের আশ্রয় প্রশ্রয় দিয়ে, এবং তারপরে তাদের কিছুই হবে না, তাদেরকে আমি মনে রাখতে বলবো যে পাকিস্তানের ওপরে সাম্প্রতিক এই যে ভারতের অপারেশন সিন্দুর, এটা মনে রাখলে তারা ভালো করবে। খেয়াল করতে হবে পাকিস্তানের তো তাও কিছু অস্ত্রপাতিটাতি আছে যেগুলো দিয়ে হয়তো ভারতের বেশ কিছু ক্ষতিও তারা করছে। বাংলাদেশ কি এইরকমভাবে ভারতের কোনো দ্বিতীয় অপারেশন সিন্দুরের ক্ষেত্রে কোনো ক্ষতি করতে পারবে ভারতের? মাথায় রাখতে হবে কিন্তু। এবং যদিও আমি জানি মাথায় রাখবে না, কারণ এই যে পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে, এখন বাংলাদেশের মানুষ ম্যাসিভলি মরিবার তরে রেডি হচ্ছে, আমার কাছে সেটাই মনে হয়। তা না হলে অন্তত এই পাকিস্তানের সাথে এত দহরম মহরম এগুলো করার কথা না। বাংলাদেশের মানুষের বোঝা উচিত বাংলাদেশের ন্যূনতম মঙ্গল এই পাকিস্তান কামনা করে না, বুঝতে হবে। 71 সালে এই বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল, অতএব তারা কিন্তু এইটার প্রতিশোধ নেওয়ার জন্য সারাক্ষণ উৎপেতে বসে আছে। ক্লিয়ার? পাকিস্তানের থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি অনেক বেশি হয়ে গেছিল, আমরা এটা জানি। এইটা কিন্তু পাকিস্তানের কখনোই সহ্য হচ্ছিল না, কারণ পাকিস্তানের ধারণা ছিল পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলে বাংলাদেশ প্রথমত ভারতের উপনিবেশ হবে, এটাই কিন্তু তাদের ধারণা ছিল। তো উপনিবেশ যখন হয় না, একটা আলাদা স্বাধীন দেশ হয়েছিল, তখন পাকিস্তানের ধারণা ছিল এই বাংলাদেশ বেশি দিন টিকতে পারবে না, দুর্ভিক্ষ অনাহার ইত্যাদিতে মারা পড়বে। কিন্তু সব কিছুকে ওভারকাম করে বাংলাদেশ যখন সত্যি সত্যি অর্থনৈতিক উন্নতি করলো, তখন কিন্তু পাকিস্তানের গা জ্বলতে থাকলো, এবং তখন থেকেই বস্তুত বাংলাদেশকে কীভাবে চলে বলে কলে কৌশলে ধ্বংস করা যায়, টেনে নামানো যায়, এই জন্যই তারা কিন্তু সর্বান্তকরণের চেষ্টা চালিয়ে গেছে। এই যে ইসাকদার বাংলাদেশে আসছে, আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক নেতারা কী মনে করে, তাদের বোঝা উচিত এই পাকিস্তান বাংলাদেশের মঙ্গল চাইতে পারে না। তারা সবচাইতে বেশি দুঃখ পাইছিল যখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে পাকিস্তানকে ওভারটেক করছিল এবং পাকিস্তানকে ক্রস করে উপরে উঠে গেছিল। এবং সবচাইতে খুশি হয়েছে কখন জানেন? 5 আগস্ট 2024 সালে, যখন বাংলাদেশে তথাকথিত অভ্যুত্থানের নামে এই শেখ হাসিনার পতন ঘটে এবং পরবর্তীতে সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও, শিল্প কলকারখানা অফিস আদালত জ্বালাও পোড়াও শুরু হয়, অর্থাৎ বাংলাদেশের পতন শুরু হয় অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে, তখন তারা ভয়ঙ্কর খুশি হয়। এবং এখন তারা ম্যাটিকুলাসলি প্ল্যান করছে কিভাবে বাংলাদেশকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা যায়, এবং এটাই তাদের প্ল্যান, মূল প্ল্যান কিন্তু এটাই। আপনারা যে যত কথাই বলেন না কেন, এটাই। আপনার শত্রু, ধরেন আপনার কোনো শত্রু আছে, ওই শত্রু যদি অর্থনৈতিকভাবে উন্নতি করে বা সেটা যদি আপনি দেখেন, আপনার কি ভালো লাগবে? মোটেও না। ওই শত্রু যদি ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংস হওয়ার পথের দিকে যায়, আপনার তখন আনন্দের সীমা থাকবে নাকি? এটাই না। বাংলাদেশকে কিন্তু পাকিস্তান ওই যে ছোটো ভাই হ্যান ত্যান হাবি যাবি নানা কথা বলে না, এগুলো হলো মুখরোচক কথা। বাংলাদেশকে প্রচণ্ড রকমভাবে ঈর্ষা এবং হিংসা করে পাকিস্তান, কারণ ওই যে বললাম যে পাকিস্তানের থেকে অর্থনৈতিকভাবে উন্নতি হয়ে গেছিলো, যেটা তাদের গায়ে জ্বালা ধরিয়ে দিছিল। তারা সর্বান্তকরণের চেষ্টা করে গেছে এই বাংলাদেশকে কীভাবে ধ্বংস করা যায়। ক্লিয়ার? এবং সেই কাজটা করার জন্যই তারা আটগাট বেঁধে নামছে, আর সেই কাজে সহযোগিতা করেছে এই যে আমেরিকা সহ আরও কিছু দেশ, তাই না? এখন বাংলাদেশের মানুষ যদি স্বেচ্ছায় ধ্বংস হতে চায়, তাহলে তো বলার কিছু নেই। এখন আমাদের বিবেক বুদ্ধি আছে, একটু বিশ্লেষণী ক্ষমতা আছে, আমাদের পর্যবেক্ষণ যা বলে সেটা বলে যায়, 2-4 জন মানুষ যা শোনে, চোখে যে শোনার সে শুনবে। এটাই হলো বক্তব্য। ধন্যবাদ।